নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানেই আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি। তবে শুধুমাত্র সমস্যা নিয়ে যে কথা বলি এমনটা কিন্তু নয়, সেই সঙ্গে সঙ্গে সেই সব সমস্যার সমাধানও আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেন শহর কলকাতার প্রখ্যাত চিকিৎসকরা। আজকেও ঠিক তেমনই একটা সমস্যার কথাই আলোচনা করব। সমস্যার নাম নিউমোনিয়া। অনেকেরই ধারণা থাকেন যে শুধুমাত্র বয়স্করা কিংবা ছোট বাচ্চারা নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে। সত্যি কি তাই? নিউমোনিয়ায় কাদের হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আজকের দিনে দাঁড়িয়ে নিউমোনিয়ার অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি কি রয়েছে, বা যাদের নিউমোনিয়া একবার হয়ে গিয়েছে তারা ভবিষ্যতে কিভাবে নিজেদেরকে সাবধান রাখবেন, সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। আর আজকের এই আলোচনা আমরা আমাদের সঙ্গে যাকে পেয়ে গিয়েছি তিনি শহর কলকাতার অন্যতম প্রখ্যাত পালমোনোলজিস্ট ডক্টর ধীমান গাঙ্গুলি স্যারকে। নমস্কার স্যার, আপনাকে অ্যাক্সলেপিয়া হেলথে স্বাগত জানাই। স্যার, যে বিষয়টা নিয়ে প্রথম আলোচনাটা শুরু করলাম যে নিউমোনিয়া, এই নিউমোনিয়ার সমস্যাটায় কাদের হওয়ার সম্ভাবনা বেশি? তুমি যেমন বলছিলে বাচ্চাদের এবং বুড়ো মানুষদের, সে কথাটা অনেকটা ঠিক, কিন্তু তাই বলে অন্য কারুর হবে না, তরুণ বয়সে হবে না বা বৃদ্ধ বয়সের আগে মধ্য বয়সে হবে না, এমন কোনো মানে নেই। ব্যাপারটা হচ্ছে এই যে নিউমোনিয়াটা একটা ইনফেকশন, তো সংক্রমণ। এখন আমরা তো নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারি না, সর্বদাই বুকের মধ্যে হাওয়া ঢুকছে এবং বেরোচ্ছে, এবং হাওয়া যখন আমি ঢোকাচ্ছি শরীরে তখন হাওয়ার সঙ্গে বহু জীবাণুও প্রত্যেক নিঃশ্বাসের সঙ্গেই বেরোচ্ছে। এখন এটার সঙ্গে এই যে জীবাণুগুলো সারা জীবন আমরা নিচ্ছি শরীরের মধ্যে, তো সকলেরই তো নিউমোনিয়া হওয়া উচিত, তা হয় না কেন? তার কারণ আমাদের শরীরের এই যে রেসপিরেটরি ট্র্যাক্ট, শ্বাসনালী এবং লাংস, যেটা বাইরের হাওয়াতে এরকম এক্সপোজড হয়ে থাকছে, এটাকে সুস্থ রাখার জন্যে, সংক্রমণ আটকে রাখার জন্যে খুব খুব বিস্তৃত ব্যবস্থা আছে আমাদের শরীরে। এবং সেই ব্যবস্থাগুলো নাক থেকে শুরু করে একদম লাংসের শেষ প্রান্ত যেখানে অ্যালভিওলাই, সেই অবধি সর্বত্রই নানান রকম এই ইনফেকশন ঢুকে পড়লে সেটা আটকাবার একটা ব্যবস্থা আছে। এটা আমাদের অনেক রকম ব্যবস্থা আছে। সেই খুঁটিনাটির মধ্যে না গিয়ে এইটুকু বলা যায় যে হাওয়াটা আমরা ভেতরে নিচ্ছি, ধুলো ময়লা এবং ব্যাকটেরিয়া যে ঢুকছে, সেটা নাক থেকেই সেটাকে আটকাবার ব্যবস্থা আছে। নাকের একরকম, তারপরে ট্রেকিয়া শ্বাসনালীতে আরেক রকম, তারপরে আরও ভেতরে গেলে ফুসফুসের ভেতরে আরেক রকম, সর্বত্র একটা পুলিশিং ব্যবস্থা একটা আছে, কড়া নজরদারি একটা আছে। এখন বাচ্চাদের এবং বুড়োদের হয় কি, এই নজরদারিটা একটু দুর্বল থাকে। সেই জন্যে ইনফেকশন ধরে নেওয়ার সম্ভাবনা বেশি। তা নইলে তোমার আমার সবারই ঢুকছে, কিন্তু আমাদের শরীরটা ঠিক থাকলে সেটা আমরা কন্ট্রোলে রাখতে পারি। এখন কন্ট্রোলে, যেমন কারুর যদি ডায়াবেটিস থাকে, কারুর যদি কিডনির অসুখ থাকে, তাদের তো শরীরটা এমনিতেই কমজোরি, দুর্বল, তাদের ওই কাজ করে না ঠিক মতন। সুতরাং তাদের ক্ষেত্রে এইটা হওয়ার ভয় সবচেয়ে বেশি। তবে সত্যি কথা বলতে কি, মরে যাওয়ার আগে আমাদের সকলেরই নিউমোনিয়া হবে। মানে কেউ একটা সাডেন কার্ডিয়াক ডেথ হলে আলাদা কথা বলতে বলতে একটা লোক 2 মিনিটের মধ্যে মরে গেল, সেটা আলাদা কথা। তা নইলে যে কোনো ক্রনিক অসুখে যখন মৃত্যুর মুখোমুখি একটা মানুষ ইন্টেনসিভ কেয়ারে ভর্তি, তাদের সকলেরই প্রায় ইউনিফর্মলি একটু কম বেশি নিউমোনিয়া থেকে থাকে। নিউমোনিয়া ব্যাপারটা কি একটু বলে নিলে সুবিধা হবে লোকের বুঝতে, যে আমাদের ফুসফুস দুটো তো স্পঞ্জের মতন বাড়ে আর কমে। এই স্পঞ্জটার ভেতরে বেলুনের মতন ছোট ছোট ওই রকম থলি আছে, যেগুলোকে অ্যালভিওলাই বলা হয়। সে অ্যালভিওলাইয়ের ভেতরে হাওয়া
আর অ্যালভিওলাই যে দেয়ালটা, হ্যাঁ সেই দেয়ালে রক্তের চলাচল করার নালীগুলো, হ্যাঁ তাহলে ওইখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড হুম। আমরা এক্সচেঞ্জ করে নিই। একদম। নিউমোনিয়া মানে হচ্ছে এই যে থলিটা যার ভেতরে হাওয়া যাওয়ার কথা, সেইটা একটা ইনফ্ল্যামেটরি এক্সুডেট বলি আমরা। সংক্রমণ হলে খানিকটা পুঁজ জাতীয় তুমি বলতে পারো, আচ্ছা, ওর ভেতরে জমতে শুরু করলো, মানে ফুলে যায়। ফুলে যাবে। ওর ভেতরে জলীয় পদার্থ, হ্যাঁ হ্যাঁ, যেমন যদি আমার যদি হাতে একটা ফোঁড়া হয়, হ্যাঁ তাহলে সেটা অনেক সোজা। ওই যে পুঁজটা জমেছে, হুম, ডাক্তারের কাছে গেলে একটু ছুরি দিয়ে কেটে দেবে, ওটা হ্যাঁ। ড্রেন করে দেবে, ব্যাপারটা হিল করে যাবে। কিন্তু ওখানে যদি ওইরকম পুঁজ জাতীয় হ্যাঁ। একটু জমে, তখন হয় কি, ওখানে তো হাওয়া থাকার কথা, হুম, তাই সে হাওয়াটা আর নেই। না। তার মানে ওটার দেয়াল দিয়ে যে রক্ত বহা নালীগুলো হুম। যাচ্ছে, তারা কিন্তু হাওয়াটা পাচ্ছে না। একদম। হ্যাঁ, হুম, কাজেই সারা শরীরের অশুদ্ধ রক্ত কার্বন ডাইঅক্সাইড নিয়ে যেটা হুম, লাংসে এসেছিল, এই আশাতে যে কার্বন ডাইঅক্সাইডটা অ্যালভিওলার এয়ারে হ্যাঁ। সে ছেড়ে দেবে, অ্যালভিওলার এয়ার থেকে সে হুম, অক্সিজেনটা একদম। নেবে, সেটা হলো না। হুম। সেটা না হওয়ার জন্য হয় কি, কার্বন ডাইঅক্সাইডের অত উৎপাত অতটা হয় না, কিন্তু অক্সিজেনে কম পড়ে অক্সিজেনের যায়। ঘাটতি পড়ে যাচ্ছে। সকলেরই যে হয় তা নয়। অনেক নিউমোনিয়া তো আমরা আউটডোরেই চিকিৎসা করি। নিউমোনিয়া নিয়ে এলো, অ্যান্টিবায়োটিক লিখলুম, রুগী অত খারাপ নয়, বাড়িতেই চিকিৎসা হলো, অ্যান্টিবায়োটিক খেলো, কমে গেল। আচ্ছা। কিন্তু কারুর ক্ষেত্রে যদি নিউমোনিয়াটা একটু বড় জায়গায় হ্যাঁ। হয়, দুটো ফুসফুসের হয়তো দুটো লোব আটকে গেছে, কিংবা একই ফুসফুসের অনেকটা জায়গা আটকে হ্যাঁ। গেছে, তখন কিন্তু তাদের অক্সিজেনের নিশ্চয়ই টান পড়ে যায়। একদম। এবং সেই রুগীদের হাসপাতালে চিকিৎসা না করলে কোনো উপায় থাকে না। অনেক সময় লাইফ সাপোর্ট সিস্টেম ব্যবহার করতে আচ্ছা। হয়, কেন সে তো অক্সিজেন নিতে পারছে না। হুম, কাজে জোর করে অক্সিজেন ঢোকাতে হলে আমাদের ইন্টেনসিভ কেয়ারে সেরকম ব্যবস্থা একদম। আছে। এইটা আমি কতদিন দেবো না, যতক্ষণ না পর্যন্ত আমার অ্যান্টিবায়োটিকে ওই সংক্রমণটা কন্ট্রোল না হয়। একদম। হ্যাঁ, আমার অ্যান্টিবায়োটিক যদি কাজ করে, হুম, তাহলে সেটা জীবাণুগুলোকে মেরে ফেলবে। হুম, তাহলে ওই যে সিক্রিশনটা জমেছিল, হ্যাঁ। ইনফ্লামেটরি এক্সুডেট, সেটা শরীর আস্তে আস্তে টেনে সরিয়ে নেবে হুম, এবং অ্যালভিওলাসটা আবার পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাবে। তার যে অক্সিজেন টান পড়ে যে বিপদটা হচ্ছিল, সেটা আর কেটে গেল। ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা জিনিস কখনো কখনো হয়, সবার ক্ষেত্রে নয়, যে যদিও ইনফেকশনটা লাংসে, হুম, কিন্তু লাংস থেকে ওটা ব্লাডের মাধ্যমে সারা শরীরে একটা জীবাণু সংক্রমণ হতে পারে, যেটাকে আমরা সেপসিস বলছি। যেটাকে আমরা সেপসিস বলি। আচ্ছা। এটা সবার হয় না, কিন্তু কখনো কখনো হয়। হলে সেইটা ভয়ঙ্কর। ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে। সেই জন্যে নিউমোনিয়া খুব মাইল্ড হতে পারে, যেটা অ্যান্টিবায়োটিক খাওয়ালুম, রুগী আউটডোরে দেখে ঠিক হয়ে গেল। একটু সিভিয়ার হলে, যে অক্সিজেনের টান পড়েছে, তাদের কদিন হাসপাতালে থাকতে হতে পারে। এবং আরেকটু খারাপ হলে, যাদের ওই সেপসিস সমস্যা, বিশেষ করে যদি অন্য অর্গানটা খারাপ থাকে, হ্যাঁ। মানে সেই সঙ্গে তার হয়তো হার্ট খারাপ, কিডনি খারাপ, হ্যাঁ, বা ডায়াবেটিসের সমস্যা আছে। হ্যাঁ, তখন তাদেরকে ক্রিটিক্যালি special ইল care-এর হিসেবে দরকার। একটু স্পেশাল কেয়ারের দরকার হয়। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে স্যার প্রত্যেকটা বিষয় খুব খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়ে দিলেন যে নিউমোনিয়া কেন হয় এবং নিউমোনিয়া কি কারণে হচ্ছে, নিউমোনিয়ার এই যে ভয়ঙ্কর রকম রূপ হয়ে গেলে সেটা আরও মারাত্মক অসুখ হয়ে যেতে পারে সেপসিসের মতো, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো। এবার যে বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো যে স্যার একদম প্রাইমারি স্টেজে কোনো একজন সাধারণ মানুষ তিনি কিভাবে বুঝবেন যে তার নিউমোনিয়া হচ্ছে, নাকি এটা ক্লিনিক্যাল টেস্ট ছাড়া কোনোভাবেই বোঝা সম্ভব না? একটু বোঝা মুশকিল মানুষের পক্ষে, কেননা যে কোনো ইনফেকশন হলেই, সে আমার যদি গলায় টনসিলাইটিস হয়, তাহলেই একটু জ্বর আসবে, হ্যাঁ, আর গা ম্যাজ ম্যাজ করবে, একদম। আমি একটু কাশবো, এই সাইনোসাইটিস হলেও কাশবো, হ্যাঁ। নাক বন্ধ হয়ে যাবে, কাশতে বা শুরু normal করছে, সর্দি জ্বরেও কাশবো। কাশবো। তাহলে কাশি আর জ্বর, এইটা দিয়ে কোনটা নিউমোনিয়া হয়ে গেছে আর কোনটা শুধু একটু টনসিলাইটিস হয়েছে বা একটু আপার রেসপিরেটরি ইনফেকশন হয়েছে, এইটা বোঝা খুব মুশকিল। আচ্ছা। তবে যদি এই জ্বর হয়েছে, জ্বরটা বেশ বেশি রকম হচ্ছে এবং একটু শ্বাসকষ্ট হচ্ছে, হ্যাঁ। এবং অনেক সময় নিউমোনিয়া রুগীদের, সব সময় না হলেও প্লুরিসি হয়, মানে আমাদের লাংটা যে ফুসফুসে জল জমে যাওয়া। হ্যাঁ, আমাদের লাংটা যে পর্দা দিয়ে ঢাকা থাকে,
সে পর্দাটা আসলে খানিকটা গ্লাভসের মতন, মানে আমার হাতটার পাশে এই যে জিনিসটা, এটা নর্মালি এর ভেতরে কোনো স্পেস নেই, একদম গায়ে লাগা পাঁজরার হাড়ে, কিন্তু আসলে ওটার একটা পোটেনশিয়াল স্পেস আছে, তাকে আমরা প্লুরাল চেম্বার বলি। এখন আমার যদি লাঙে নিউমোনিয়া হয়, ইনফেকশনটা একটু বাড়াবাড়ি হয় এবং সেটা লাঙের সারফেস অবধি যায়, তাহলে হবে কি ওই বুকে জল জমে যাবে। এই জল জমে গেলে তখন তারা বুক ব্যথা হচ্ছে, শ্বাস নিতে গেলে বুকে পাঁজরায় হাড়ে লাগছে এবং শ্বাসকষ্টটা বাড়ছে, এরকম একটা পরিস্থিতি হয়। কাজেই যদি জ্বরটা খুব বেশি হয়, যদি বুকে ব্যথা করে যেটা শ্বাস নিতে গেলে লাগছে, যদি শ্বাসকষ্ট বাড়তে থাকে, তাহলে দ্রুত ডাক্তারের কাছে যাওয়া বাঞ্ছনীয়। সাধারণত রোগী এই 2-3 দিন 4 দিনের বেশি নয়। সাধারণত ইনফেকশনের প্রথম চিহ্ন একটু জ্বর এলো, নাক দিয়ে জল পড়লো, হাঁচি হলো, আর তারপরে যদি ওটা প্রোগ্রেস করে, সাধারণত সমস্ত লোয়ার রেসপিরেটরি ইনফেকশন, মানে যেগুলো লাংসের ভেতরে, তার আগে তাদের একটু আপার রেসপিরেটরি ইনফেকশন হয়, হয়ে সেইটাই ভেতরে ঢোকে। ভেতরে যাতে না ঢোকে তার একটা ব্যবস্থা আমাদের শরীরে আছে ঠিকই, কিন্তু যদি খুব ওভারওয়েলমিং ইনফেকশন হয়, খুব স্ট্রং জীবাণু এবং আমার রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম, তাহলে ওটা প্রথমে আপার রেসপিরেটরি হয়ে তারপরে নিচে নামবে। কাজে ওই 2-3 দিন 4 দিন বাদেই রুগী ফিল করবে তার একটু শ্বাসকষ্ট মতন লাগছে, একটু পাঁজরার হাড়ে লাগছে শ্বাস নিতে গিয়ে, সঙ্গে কাশি, জ্বর চলছে। এগুলো ডাক্তারের কাছে গেলেই তিনি একটা এক্সরে করাবেন, এবং তাহলেই সাধারণত এক্সরেতেই পরিষ্কার বোঝা যায়। কখনো কখনো এক্সরেতে কোনো জায়গা আছে ফুসফুসে, সেটা ঠিক বুকের ছবিতে ঠিক পুরোপুরি আমার কাছে পরিষ্কার নাও হতে পারে, তখন একটা সিটি স্ক্যান করার দরকার হয়, মানে লাংসের সিটি স্ক্যান। আচ্ছা, তাহলে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে আজকে আমরা নিউমোনিয়া নিয়ে আলোচনা করছি। নিউমোনিয়ার সমস্যা কাদের বেশি হতে পারে, বা নিউমোনিয়ার সমস্যা হলে কিভাবে একেবারে প্রাথমিক অবস্থায় আপনি বুঝবেন, সেই সমস্ত বিষয় নিয়ে যেমন আলোচনা করছি, ঠিক পাশাপাশি নিউমোনিয়ার ট্রিটমেন্ট হলে কিভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারবো, সেই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করব। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা হলে অতি অবশ্যই কিন্তু আক্সলেপিয়া হেলথের সঙ্গে আপনারা পরামর্শ নিতে পারেন। স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ফলো করুন আক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ এবং একই সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ইউটিউব চ্যানেল। আর যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আবার আলোচনায় ফিরছি। স্যার, এবার একটু বলুন যে কোনো নিউমোনিয়ার পেশেন্ট আপনাদের কাছে এলে ট্রিটমেন্ট প্রসিডিওরটা আজকের দিনে দাঁড়িয়ে কিভাবে ডেভেলপ করে? ওই যে বললাম, আমার প্রথম কাজ হচ্ছে সিভিয়ারিটিটা ক্লাসিফাই করা, যেকে আমি বাড়িতে রেখে চিকিৎসা করব, আউটডোরে দেখে, নাকি ভর্তি করব। আর যদি ভর্তি করি তাহলে কি ওয়ার্ডে রাখবো নাকি ইন্টেনসিভ কেয়ারে রাখবো। এইটে আমাদের ডাক্তারি শাস্ত্রের নানান রকম ইঙ্গিত আছে, যে এই থাকলে। তবে ব্রডলি বলা যায় যে যদি মানুষটা আদারওয়াইজ সুস্থ, এবং তার আপাতত শরীরে অক্সিজেন কম বা এরকম কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, তাহলে সেগুলোকে প্রায়শই আউটডোরে চিকিৎসা করে দেওয়া যায়। কিন্তু যদি মানুষটা আগে থেকেই অসুস্থ থাকেন, তার ডায়াবেটিস আছে, কিডনির ব্যারাম আছে, তাহলে আমরা চট করে তাকে বাড়ি পাঠাতে সাহস পাই না। কাজেই আউটডোরে হয়তো দেখা হলো, গিয়ে আমার সুবিধের জন্য তার একটা এক্সরে করিয়ে নেওয়া খুব কঠিন কাজ নয়। একটা এক্সরে করে নিলাম, নিয়ে আমি ডিসাইড করলাম যে ওকে ভর্তি করার দরকার নেই। দরকার নেই। আমাদের গাইডলাইন আছে যে এই ব্যাকটেরিওলজিক্যাল হেল্প ছাড়া যদি আমি এম্পিরিক্যালি অ্যান্টিবায়োটিক লিখি, তাহলে কোনটা লেখা মোর লাইকলি, এ সম্পর্কে গবেষণা সারা দেশে সবসময় চলতে থাকে। এবং এই যে কোন অ্যান্টিবায়োটিকটা দিলে কাজ হওয়ার সম্ভাবনা বেশি, এটা তো শহর থেকে শহরে ভ্যারি করে। দিল্লিতে যেটা আমার এখানে সেটা নাও হতে পারে। কাজেই আমাদের প্রত্যেকেরই উচিত
এবং এটা কাজটা করাও হয় যে যখনই অ্যান্টিবায়োটিক লিখব তার আগেই একটা কফের স্পেসিমেন, আচ্ছা, এবং যদি ভেতরে ভর্তি করি ওয়ার্ডে তাহলে একটা ব্লাডের কালচার, আচ্ছা, এটা পাঠিয়ে তবে অ্যান্টিবায়োটিকটা দেওয়া বাঞ্ছনীয়। আচ্ছা, হ্যাঁ, মানে আমি যদি রুগী কফ তুলছে, হলদে পাকা কফ বেরোচ্ছে এইসব বললো, তো আমি যদি অ্যান্টিবায়োটিক এম্পিরিক্যালি কিছু লিখিও তা আমি রুগীকে বলবো আগেই ল্যাবরেটরিতে যান, গিয়ে কফের একটা স্পেসিমেন দিন আপনার গ্রাম স্টেন কালচার করতে, তারপরে আমার লেখা এই অ্যান্টিবায়োটিকটা শুরু করুন। আর 3 দিন 4 দিন বাদে আপনি ড্রাগ সেন্সিটিভিটিটা পেয়ে যাবেন, তখন ওটা নিয়ে আমার কাছে আরেকবার আসুন। আমি যদি দেখি যে ওর ল্যাবরেটরি রিপোর্টে আমি যে অ্যান্টিবায়োটিকটা লিখেছি সেটাই সেন্সিটিভ, তাহলে তো ঝামেলা কিছু নেই, মিটে গেল, আমি বলবো ওইটি খান। আর যদি দেখি আমি যেটা লিখেছি সেটা সেন্সিটিভ নয় ওই অর্গানিজমটা, তাহলে আমাকে তখন অ্যান্টিবায়োটিকটা পাল্টাতে হবে। আমরা ওয়ার্ডেও তাই করি, রুগী ভর্তি হলো, ব্লাড কালচার পাঠানো হলো, যদি স্পুটাম রুগী তুলতে পারে পাঠানো হলো, হয়ে তারপর অ্যান্টিবায়োটিক শুরু করা হলো। তারপরে 2-3 দিনের মধ্যে রিপোর্ট এসে গেল, এসে আমি যদি মনে করি যে পাল্টানো দরকার তো পাল্টালাম, না হয় যেটা চলছিল সেটাই চলুক। আর 2-3 দিন 4 দিনের মধ্যেই সাধারণত আমরা ক্লিনিক্যালিও বুঝতে পারি যে যেমন আগে অক্সিজেন লাগছিল, এখন আর অতটা লাগছে না, আগে যতটা লাগছিল এখন ততটা লাগছে না, এই রকম আর কি। রোগী ভালো ফিল করছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, ঠিক আছে, তাহলে আমি বুঝলাম যে জিনিসটা কন্ট্রোলে আসছে। আর যদি উল্টোটা হয় যে রোগীর ব্লাড প্রেশার ওঠানামা করছে, রোগীর অন্য সিস্টেম ডিসফাংশনের এভিডেন্স আছে, লিভার, কিডনি কি হার্ট, তখন আমাকে দুশ্চিন্তা করতে হবে যে মানে তখন অন্যরকম ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা স্যার, যাদের একবার নিউমোনিয়া হয়ে যায় তাদের কি বারবার নিউমোনিয়া হওয়ার চান্স হবে? হ্যাঁ, হওয়ার সম্ভাবনা আছে, কেননা লাংসটা আগে থেকে দুর্বল হয়ে যাচ্ছে। হ্যাঁ, যার নিউমোনিয়া একবার হয়েছে তা জানাই কথা যে সে একটু ইমিউনোলজির দিক দিয়ে, ইমিউনিটির দিক দিয়ে সে একটু দুর্বল। আচ্ছা, হ্যাঁ, আর বিশেষ করে যার ফুসফুসটা একটু ড্যামেজড, ধরো আগে কারো টিবি হয়েছিল, আচ্ছা, 10 বছর আগে, সেটা সেরে গেছে, কিন্তু টিবিতে লাংসের একটা অংশ তো ড্যামেজ করে দিয়েছে, সেখানে স্কারিং হয়েছে। ধরো তোমার যদি কেটে যায় কি পুড়ে যায়, তাহলে সেই চামড়াটা তো সারা জীবন নর্মাল হয় না। হ্যাঁ, তুমি একটা কাটা দাগ ছোটবেলায়, সেটা তোমার সারা জীবনই থেকে, ফুসফুসেও তাই। যদি একটা বড় গোছের ইনফেকশন হয় তাহলে সেটা হিল করে গেলেও, ধরো টিবি, স্কার থেকে গেল, স্কারটা থেকে গেলে হবে কি, ওই যে স্কার হওয়া জায়গাটা সেখানে ওই রোগ প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থাটা থাকে সেটা ওই জায়গাটায় ঠিক কাজ করে না। ধরো তোমার বাড়ির নর্দমাটা যদি ভাঙা হয় তাহলে ওখানে জলটা জমে থাকবে, ওখানে মশা মাছি পোকামাকড় হবে। আর তোমার নর্দমাটা যদি ভালো প্লেন সুন্দর সিমেন্ট করা হয় তাহলে জলটা ঝরঝর করে বয়ে যাবে, ওখানে শ্যাওলা পোকামাকড় জমবে না। ফুসফুসও তাই, আমার ফুসফুসেতে একটু মিউকাস সিক্রিশন আমাদের সবসময়ই হয়। হ্যাঁ, তো মিউকাসটা সরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা আছে। কিন্তু যদি ওই তেড়া ব্যাঁকা হয়ে যায়, এয়ারওয়েটা ড্যামেজ হয়ে যায়, তখন ওই যে মিউকাসটা সরিয়ে দেওয়ার ব্যবস্থাটা ঠিক কাজ করে না, আর না করলে ওই মিউকাসের মধ্যেই জীবাণু জন্মাতে শুরু করবে। এই হচ্ছে ব্যাপার। স্যার, একটা কথা বলুন, যারা ধরুন প্রচুর পরিমাণে স্মোক করে তাদের কি মানে অল্প বয়সেই নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি? 100 বার। হ্যাঁ, তার কারণ ওই স্মোক করলে পরে ওই একই ব্যাপার, ওই যে রোগ প্রতিরোধ ক্ষমতার যে আমাদের ব্যবস্থাটা আছে, লাংসটা দুর্বল হয়ে যায়, সেগুলো খানিকটা দুর্বল হয়ে যায়। হ্যাঁ, কাজেই তাদের ইনফেকশন হয় বেশি, তাদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনাও বেশি। দর্শকদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? এই সামনে শীতকাল আসছে, শীতকালে অ্যাটমসফেরিক পলিউশন বাড়ে, কাজেই যাদের ইতিমধ্যেই ফুসফুসের ব্যারাম আছে, অ্যাজমা কি সিওপিডি, তাদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা, যে শীতকালে তো লোকের বেড়ানো বেড়ে যায়, পিকনিকে গেল, এই করলো, এইগুলো অত্যাচার, শরীরের উপর অত্যাচারটা শীতকালে আমাদের বেড়ে যায়, কেন ওইটা আমাদের একটু রিল্যাক্স করার টাইম। তো
এইগুলো যাদের অ্যাজমা সিওপিডি আছে বা আগে একবার নিউমোনিয়া হ্যাঁ। হয়েছে বা শরীরটা অন্য কোনো কারণে অসুস্থ, তাদের একটু যদি সংযম পালন করেন তারা এই মানে হই সংযমটা হুল্লোড় কিরকম? এই মাস্ক দিতেই হবে। আরে এই যে আজকাল বিয়ে বাড়ি হয় ওপেন এয়ার হ্যাঁ, খাওয়া হ্যাঁ, দাওয়া, হ্যাঁ তুমি এই মাঘ মাসের শীতে হ্যাঁ, একটা ওপেন এয়ার ডিনার খেতে গেলে, হ্যাঁ 2 ঘন্টা যদি থাকো হ্যাঁ, তো মাথায় হিম পড়লো এবং এই ঠান্ডায় হ্যাঁ, ঘুরে হ্যাঁ, বেড়ালে একদম। দিস ক্যান বি ডেঞ্জারাস। আচ্ছা, হ্যাঁ, বিশেষ করে যাদের মানে অ্যাজমা শ্বাসকষ্টের সিওপিডি সমস্যা আছে। অ্যাজমা সিওপিডি আছে। তারপরে পিকনিক, হুম, হ্যাঁ ওই লরি ভাড়া করে লোকে ওপেন এয়ার সে হ্যাঁ, হু হু করে হাওয়া দিচ্ছে, হ্যাঁ, 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 একদল একদম। ছেলে মেয়ে, তার মধ্যে বুড়ো বুড়িও আছে, হুম, চললো। এইগুলো খুব বিপদ হওয়ার হ্যাঁ। সম্ভাবনা বেশি। আর আমরা যেটা ডাক্তারির দিক দিয়ে যেটুকু করি সেটা আজকাল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমোনিয়ার ভ্যাকসিন আচ্ছা, অ্যাভেলেবল। হুম, ইনফ্লুয়েঞ্জাটা হলে তার কমপ্লিকেশন হিসেবে নিউমোনিয়া হওয়ার ভয় থাকে, হ্যাঁ, কাজেই ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা এই শীতের শুরুতে হুম, সেপ্টেম্বর অক্টোবর মাসে হ্যাঁ, এটা প্রত্যেক বছরই আমরা দিতে অ্যাডভাইস করি। আর নিউমোনিয়ার ভ্যাকসিনও এখন, যেটা নিউমোকক্কাল ভ্যাকসিন। হ্যাঁ হ্যাঁ এখন আচ্ছা, ক্রমশ যাদের উন্নতি হচ্ছে। ছোটবেলায় নিউমোনিয়ার ভ্যাকসিন নেওয়া হয়নি তারা কি হ্যাঁ যে হ্যাঁ কোনো হ্যাঁ বয়সে হ্যাঁ নিয়ে হ্যাঁ নিতে পারে? হ্যাঁ 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 50-এর ওপর বয়স হয়ে গেলে আমরা সবার ক্ষেত্রেই প্রায় বলে থাকি। আর যদি অ্যাজমা সিওপিডি রুগী হ্যাঁ, হয় তাদের ক্ষেত্রে রুটিনলি আচ্ছা, বলে থাকি। মানে এই নিউমোকক্কাল ভ্যাকসিন নেওয়াটা বাঞ্ছনীয়। ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্কাল ভ্যাকসিন দুই। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্যার আজকে প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে নিউমোনিয়া কেন হয়, কাদের হওয়ার চান্স বেশি, এবং আজকের দিনে দাঁড়িয়ে ট্রিটমেন্ট প্রসিজিওরটা কি সেই বিষয়েও আলোচনা করা হলো, এবং এই জাতীয় সমস্যা যাতে না হয় তার জন্য বিশেষ সতর্কতার কথাও স্যার বলে দিলেন। তাই প্রত্যেককেই বলবো যে সময় মতো ভ্যাকসিনেশন করান, এবং একই সঙ্গে কিন্তু যারা ছোট বাচ্চা রয়েছে বাড়িতে তাদের দিকে বিশেষ খেয়াল রাখবেন, বাড়ির বয়স্ক মানুষদের জন্য স্পেশাল কেয়ারের ব্যবস্থা করবেন, আর অবশ্যই নিজের শরীর স্বাস্থ্য যাতে ঠিক থাকে সেই দিকেও সচেতন হবেন। ওভার দ্য কাউন্টার কোনো ধরনের মেডিসিন নেবেন না, যে কোনো ধরনের স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দরকার হলে অবশ্যই কিন্তু বিশেষজ্ঞের সঙ্গেই কথা বলবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যে কোনো ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় টিম আক্সলেপিয়া হেলথ সবসময় রয়েছে আপনাদের পাশে। স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয় তার জন্য অবশ্যই কিন্তু শেয়ার আর লাইক করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। আস্কলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন আস্কলেপিয়া হেলথ। ভালো থেকো।